আসসালামু আলাইকুম দর্শক, এখন চৈত্র মাস তথা বসন্তকালের একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা। প্রকৃতিতে এখনো পর্যন্ত শিমুল, কৃষ্ণচূড়া, পলাশ ফুলের সমারোহ কিন্তু রয়েই গেছে। আমি এই জন্যই এটা বলছি যে প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক পেজ প্যানভিশন হেলথে আপনাদের সবাইকে পলাশ ফুলের শুভেচ্ছা। যেহেতু আমার নাম মোয়াজ্জেম হোসাইন পলাশ, তাই আসলে এই পলাশ ফুলের শুভেচ্ছাটা জানাচ্ছিলাম। আর সেই সাথে চৈত্র কিংবা বসন্ত এইসব বলার কারণ একটাই, ষড়ঋতুর এই বাংলাদেশে আমরা আসলে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিতে বিভিন্ন ধরনের রোগের পরিমাণ দেখে থাকি যে বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণ কি বা এটার থেকে নিস্তার পাওয়ার উপায় কি, এই বিষয়গুলো নিয়েই আসলে প্যানভিশন হেলথের আজকের যে আয়োজন, সেই আয়োজনে আলোচনা হবে। অর্থাৎ প্যানভিশন হেলথের স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মনের 194তম পর্ব আজ। আর আজকের আলোচনার বিষয় ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যগত সমস্যা ও এর প্রতিকার। আমার সাথে রয়েছেন অতিথি হিসাবে ডক্টর কাজী ইসমাইল হোসেন, সম্মানিত মেডিসিন ও আইসিইউ স্পেশালিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের সম্মানিত চিকিৎসক তিনি। আমি স্যারকে স্বাগত জানাতে চাই। ধন্যবাদ, আপনাকে স্বাগতম। একটু পরেই আপনার কাছে আসবো, তার আগে দর্শকদের জন্য একটা মেসেজ দিয়ে দিতে চাই যে এই অনুষ্ঠানটি আপনারা প্যানভিশন হেলথ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপভোগ করছেন। যদি আপনাদের ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যগত সমস্যা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে ইউটিউব কিংবা ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে জানাতে পারেন। আমাদের সম্মানিত চিকিৎসক মহোদয় সেটির উত্তর প্রদান করবেন, অথবা স্ক্রলে দেয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করেও আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন। আমি আর সময় নিতে চাচ্ছি না, সরাসরি সম্মানিত ডক্টর মহোদয় যিনি রয়েছেন জনাব কাজী ইসমাইল হোসেন, তার কাছে চলে যেতে চাই। স্যার, আসলে ঋতু পরিবর্তন নিয়ে কথা হচ্ছিল, আমরা একটু প্রথমেই জেনে নিতে চাই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে বিশেষত এই সময়ে মানুষের শরীরে কী ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? সর্বপ্রথম আপনাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই অংশের আমাদের দর্শক এবং কলাকুশলী বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে খুবই প্রাসঙ্গিক আলোচনা আপনি এই চৈত্রের শেষে বসন্তের শুরুতে যে আলোচনা নিয়ে এসছেন। আপনার ঋতু বদলানোর সাথে সাথে স্বাস্থ্যগত যে সমস্যাগুলো, সাধারণত আমরা জানেন যে ঋতু পরিবর্তনের সাথে সাথে ফ্লু লাইক ইলনেস, যেটা কমন কোল্ড, কমন ফ্লু, যেগুলো ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, এই ধরনের ভাইরাসের আক্রমণগুলো বেড়ে যায় একটা বিষয়। দ্বিতীয় বিষয়, এই বছর দেখছি যে আবার চিকেন পক্স, এটার প্রকোপটা একটু বেশি। এই বসন্তকাল, এই সময় আসলে নামটাও বসন্ত, জল বসন্ত বলে, আমরা মেডিকেল টার্মে বলি চিকেন পক্স, এটার প্রকোপ এবার একটু বেশি একটা। এছাড়া যেহেতু গরমকাল আসছে, হ্যাঁ, গ্রীষ্মকালে সাধারণত অনেক সময় ডায়রিয়া, আমাশা, এই ধরনের রোগগুলোর প্রকোপ বেশি থাকে। এছাড়া অতিরিক্ত ঘাম, গরমে ফাঙ্গাস ইনফেকশন, ফাঙ্গাল এই ইনফেকশন, এইগুলোর প্রমাত্রা একটু বেশি বেড়ে যায়। আর এমনি সাথে সাথে অন্যান্য কমন ডিজিজ, কমন প্রবলেম তো থেকেই থাকে। সাধারণত এই 3-4টা রোগ ঋতু পরিবর্তনের সাথে সাধারণত এই সময়ে আসলে যখন গরমটা শুরু হয়, এই সময় এই রোগগুলো একটু বেশি বেড়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ কিছু রোগের সম্পর্কে বলছিলেন। আমরা যদি একটু হাঁচি কাশি সম্পর্কে জানতে চাই, যে এই যে ঋতু পরিবর্তনের সাথে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে কি আসলে কতটুকু হাঁচি কাশির উপরে প্রভাব ফেলে, কিংবা এটা কি নিউমোনিয়া আকারে ধারণ করতে পারে কিনা, যদি ধারণ করে সেটার চিকিৎসা পদ্ধতিটা কেমন হতে পারে? হ্যাঁ, আসলে খুবই সুন্দর প্রশ্ন। হাঁচি কাশি তো সাধারণত আমাদের দুইভাবে হয়। একটা হলো অ্যালার্জিক, যেহেতু এই এখন ধুলাবালি, ফুলের রেণু, অনেক কিছু বেড়ে যায় বাতাসে, ডাস্টের পরিমাণ, যার কারণে দেখা যায় যে যারা বেশিরভাগ বাইরে থাকে, ধুলাবালিতে থাকে কিংবা মাস্ক ছাড়াই বাইরে চলে, ওনাদের সাধারণত হাঁচি কাশি, অ্যালার্জিক, যেটা অ্যালার্জিক রাইনাইটিস, এখান থেকে অনেক সময় হাঁচি কাশি, শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।
সাধারণত এক্ষেত্রে আগে থেকেই তার অ্যালার্জির একটা হিস্ট্রি থাকে, পারিবারিক হিস্ট্রি থাকে। তো বাবা মায়ের ছিল, ভাই বোনের আছে, হ্যাঁ, দাদা দাদি, নানা নানি, আত্মীয়দের এবং পরিবারের সাধারণত এটা বিলং করে অ্যালার্জিক রাইনাইটিস। এইটার প্রকোপ বেড়ে যেতে পারে। এছাড়া ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দিয়েও শ্বাসকষ্ট, হাঁচি কাশি হতে পারে। হ্যাঁ, হাঁচি কাশি হতে পারে এবং এটা তো অল্প সমস্যা। কিন্তু যখন এই হাঁচি কাশি, অ্যালার্জিক রাইনাইটিস কিংবা ভাইরাস কিংবা অন্য একটা ছোটোখাটো ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে অনেক সময় খারাপ ইনফেকশনের টার্ন ওভার হয়, যাদের সাধারণত ধরেন আগে থেকেই ফুসফুসের রোগ, অ্যাজমা কিংবা সিওপিডি আমরা বলি, কিংবা কারোর হার্টের রোগ, হার্ট ফেলিউর, কিংবা কারোর কিডনি রোগ আছে, কিংবা কারোর লিভারের রোগ আছে, বয়স অনেক বেশি, কিংবা বাচ্চাদের এবং বয়স্কদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড, হয়তো বা ক্যান্সার থাকে, কেমোথেরাপি নিচ্ছে, এই ধরনের রোগীগুলোর জন্য এই হাঁচি কাশি, শ্বাসকষ্ট এটা অনেক সময় দেখা যায় যে খুব খারাপভাবে আসে এবং সেটা মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য এগুলো থেকে একটু অ্যালার্ট থাকতে হবে এবং যদি ঘটেই যায় তাহলে ডিউ টাইমে প্রপার চিকিৎসা নেওয়ার তো সুযোগ নেওয়া উচিত। নিশ্চয়ই যদি এগুলো ঘটেই যায় তাহলে অবশ্যই একটা ভালো ট্রিটমেন্টের মধ্য দিয়েই আপনাকে যেতে হবে। তবে অ্যালার্জিক কারণের কথা যেগুলো আপনি বলছিলেন, এর বাইরে আসলে অ্যালার্জিক কারণে কিন্তু আমরা দেখি যে চোখের পানি পড়া বা অনেক সময় কোনো খাবারের গন্ধ না পাওয়া, এগুলোও কিন্তু হয়তো বা এই সময়ে ঘটে থাকতে পারে। তো সেক্ষেত্রে আসলে এই অবস্থানগুলো থেকে নিজেদেরকে সেভ রাখার উপায়টা কি? অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, যেটা অ্যালার্জির কারণে কি হয় এটা বুঝতে হবে। হ্যাঁ, অ্যালার্জির কারণে আপনার নাক দিয়ে পানি, রানিং নোজ যেটা আমরা বলি, সর্দি কাশি হতেই পারে। অনেক সময় অ্যালার্জিক কনজাংটিভাইটিস, যেটা চোখ চুলকায়, চোখটা লাল হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় শরীরে এরকম লাল লাল গোল গোল চাকা চাকা হয়, হ্যাঁ, আর্টিকারিয়া বলি। হ্যাঁ, তারপরে অনেক সময় এটা থেকে অ্যাজমা, শ্বাসকষ্ট হতে পারে। এই বিষয়গুলো অ্যালার্জির কারণেই হয়। সেক্ষেত্রে প্রিকশন হলো আপনি যে বিষয়টাতে আপনার অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা বেড়ে যায়, অ্যালার্জি অনেকের, আমার পার্সোনাল নিজেরই অ্যালার্জি আছে, হ্যাঁ, আমার বাচ্চাদের আছে। তো আমার যেটা হয় ধুলাবালিতে, আমাকে এটা থেকে অ্যালার্ট থাকতে হয়। কারোর দেখা যায় যে ঠান্ডা পানি খেলে প্রবলেম হয়, ঠান্ডা আইসক্রিম খেলে প্রবলেম, আমার যেমন এটাতে কোনো সমস্যা হয় না। কারোর আবার কোনো খাবারে প্রবলেম হয়, হ্যাঁ, কারোর আবার কোনো প্রসাধনী কিংবা কসমেটিক্স, এই ধরনের ড্রেস, হ্যাঁ, জামা কাপড়, যেটা আপনি ফুলের রেণু বলছিলেন, কারণ এখন তো বাতাসে বেশ ফুলের রেণু। রাইট। তো এই যার যেটাতেই অ্যালার্জিক ইস্যুগুলো বেড়ে যায় তাকে সেই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। আর যদি ঘটেই যায় তবে আপনি কিছু ওষুধ খেতে পারেন, যেমন হলো অ্যান্টিহিস্টামিন জাতীয়, আমরা যে এই এখন যে চলে ডেসলর, হ্যাঁ, ফেক্সো, খুব অনেকের মুখে মুখেই থাকে ফেক্সোমিন, হ্যাঁ, এই ধরনের ওষুধ খেতে পারেন। কিংবা মোনাস, মন্টেক্স, যেটা এখন মানুষের করোনার পরে তো এগুলো খুবই ওয়েল নোন ড্রাগ, এগুলো খেতে পারেন। অনেক সময় স্টেরয়েড দিই, প্রেডনিসোলোন, ডেক্সামিথাসন, এ ধরনের স্টেরয়েড দিতে হয় যদি এই শ্বাসকষ্টের টার্ন ওভার হয় কিংবা অ্যালার্জি কোনোভাবে কমছে না। হ্যাঁ, এই মোটামুটি এগুলো মেনে চললেই আলহামদুলিল্লাহ ভালো। আপনি একটু আগে পক্স বা জল বসন্তের কথা বলছিলেন। আসলে আজকের যখন অনুষ্ঠানটা শিডিউল দেওয়া হয় আমি খুব উৎসাহ ভরে বা আগ্রহ ভরে গ্রহণ করি। এর কারণ হলো যে আমি বর্তমান সময়ে এই জল বসন্ত বা পক্সের মধ্য দিয়েই যাচ্ছি, এই সংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে। ইভেন আমার বাসায়ও বেশ কয়েকজনের এই সমস্যাটা তৈরি হয়েছে। তো পক্সের বিষয়ে আমরা আদ্যপান্ত জানবো, তবে তার আগে আমরা একটা ফোন কল ধরে নিতে চাই যে আসলে আমাদের সম্মানিত যিনি ও পাশে দর্শক রয়েছে তিনি কি বলতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার নাম এবং বয়সটা বলে প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে সাইফুল, আমার দেশ বাড়ি লক্ষ্মীপুর। জি, আমার একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এরকম কখনোই হয়নি চুলকানি, বাট হচ্ছে ওই রকম চুলকানি না যেরকম চুলকানি হলে হয়। ছোটখাটো দু একটা জায়গায় চুলকাচ্ছে, তো হালকা চুলকাচ্ছি,
পরে দেখলাম যে এখানে গোটা হয়ে গেছে, তার মধ্যে চামড়া চলে আসতেছে, মানে ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে আর কি এরকম। তো এইটা কি আসলে এই যে এই বসন্ত বা ঋতু চেঞ্জের কারণে হচ্ছে কিনা একটু জানার জন্য, আমি সেটা কয়েকদিন খুব ফেস করতেছি খারাপ ভাবেই। আপনার বয়সটা জেনে নিতে চাই। আমার কখনো হয়নি, বয়স হচ্ছে 24 বছর। 24 বছর। ঠিক আছে, আমরা আমাদের সম্মানিত চিকিৎসক মহোদয়ের মাধ্যমে আপনার এই সমস্যার জন্য কি ধরনের সাজেশন দেয় সেটা আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। জি, আমাদের যিনি দর্শক তার প্রশ্নটা নিশ্চয়ই আপনি শুনেছেন, এর উত্তরটা আসলে কি হতে পারে? ধন্যবাদ দর্শক ছোট ভাই, আপনার সুন্দর প্রশ্নের জন্য। নিজের প্রবলেম আপনি বলেছেন। আপনি বলেছেন যে চুলকানি হচ্ছে এবং চুলকালে চামড়া উঠে যায়। এটা সাধারণত অ্যালার্জিক ম্যানিফেস্টেশনের কারণে হয়, কিন্তু সাধারণত এর আগেও হিস্ট্রি থেকে থাকে। হ্যাঁ, বারবার হয় সাধারণত, কিংবা কারোর গরমের সময় হয়, শীতের সময় হয়, কোনো খাবারে হয়, কোনো ড্রাগে হয়। তবে মনে হচ্ছে না এটা ফাঙ্গাস, মনে হচ্ছে না, যেহেতু চুলকালে চামড়া উঠে যায়, আবার ভালো হয়, আবার আরেক জায়গাতে হয়। ফাঙ্গাসটা সাধারণত একটা নির্দিষ্ট জায়গাতেই হয়, সাধারণত আমার ধরেন বগল, দ্যাট মিন এক্সিলা, রানের চিপা, পেটের দিকে, হ্যাঁ, থায়ের দিকে, এদিকেই বেশি হয়। তো এটার জন্য আপনি সাধারণ যেগুলো অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট, সেটা হলো ডেসলরাটিডিন, ডেসলর আছে, ফেক্সো আছে, ফেক্সোমিন আছে, হ্যাঁ, কিংবা এর সাথে আপনি এই যে মোনাস, মন্টেয়ার, মন্টিন, মন্টিক্স, এই ধরনের ট্যাবলেট খেলে মনে হয় ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তবে এই মুহূর্তে আসলে আমি সরাসরি যেটা জানতে চাই যে জলবসন্ত বা পক্সের বিষয়ে আদ্যপান্ত আমি আপনার কাছ থেকে জেনে নিতে চাই। পক্স সাধারণত এটা আপনার একটা ভাইরাসজনিত রোগ। এটা সাধারণত দুই ধরনের, একটা স্মল পক্স আর চিকেন পক্স। আপনি জানেন যে স্মল পক্স সমস্ত দুনিয়া থেকে এরাডিকেট হয়ে গেছে, এবং পৃথিবীর খুব সম্ভবত 2টা ল্যাবরেটরিতে জীবাণু বন্দি করা আছে, বোতল বন্ধ করা আছে। একটা বোধহয় খুব সম্ভবত কানাডাতে। আপনি দেখবেন যে আমাদের যারা বয়স্ক মানুষ, তাদের মুখে এরকম ছোট ছোট গর্ত 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 আছে। সবাই স্মল পক্সের পেশেন্ট ছিলেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের এখন যেটা হচ্ছে এটা হলো চিকেন পক্স। ঠিক আছে, চিকেন পক্স এটা এমন ডেঞ্জারাস কোনো রোগ না, তবে খুবই উচ্চমাত্রার ছোঁয়াচে। সাধারণত এক ফ্যামিলিতে হলেও অনেককে এফেক্ট করে। সাধারণত এটা একবার হয়, লাইফে একবারই হয়। এটার জন্য চিকিৎসা খুব বেশি কিছু নাই। আমরা ভেরি আর্লি যদি আমরা এই ভাইরাসের জন্য একটা ড্রাগ আছে, কয়েকটা ড্রাগ আছে, স্পেশালি আমরা অ্যাসাইক্লোভির, জেনেরিক নেম, এটা ট্রেড নেম ভাইরাক্স, জোভির, বিভিন্ন পাওয়া যায়। এটা অ্যাডাল্টে আমরা 800 মিলিগ্রাম দিনে 5 বার 5 দিন দিয়ে থাকি। এটা দিলেই এটার স্মল পক্সের যেগুলা গোটা গোটা হয়, সরি স্মল পক্স না, চিকেন পক্সে গোটা গোটাগুলো হয়, এগুলো একটু কম হয়, কমপ্লিকেশানগুলো কম হয়, ব্যথা কম হয়, এর পরবর্তীতে জ্বালা পোড়াটা কম হয়। আর সাথেও আমরা সাধারণত অ্যান্টিহিস্টামিন, একটু চুলকানির ওষুধ দিয়ে থাকি। অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক দিই, সেটা পরের দিকে অ্যান্টিবায়োটিক দিই। এই মোটামুটি আর কি চিকেন পক্সের চিকিৎসা। আর কোয়ারেন্টাইন করে রাখি। কোয়ারেন্টাইন তো আপনার এখন পরিচিত টার্ম, যেহেতু কোভিডের সময় আমাদের কোয়ারেন্টাইন সম্পর্কে খুবই সবার একটা ধারণা হয়েছে। তো কোয়ারেন্টাইন বলতে তাকে একটা আইসোলেটেড জায়গাতে রাখা, বাসাতেই রাখা, হসপিটাল ভর্তি হতে হলে একটা ইনফেকশাস ডিজিজ ওয়ার্ডে রাখা। হ্যাঁ, এইগুলো মেনটেন করলে হয়। চিকেন পক্স হওয়ার ফলে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয় বা দাগ তৈরি হয়, অনেকেই শঙ্কিত থাকে, বিশেষ করে মেয়েদের জন্য এটা শঙ্কার কারণ হয়ে দাঁড়ায় যে ফেসে যদি কোনো ধরনের দাগ থেকে যায় সেটা তাদের জন্য খুব কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে একটা চ্যালেঞ্জও হয়ে দাঁড়ায় তাদের জন্য। সেক্ষেত্রে এই দাগ দূর করার জন্য কি কোনো মেডিসিন রয়েছে কিনা, না বা আদৌ এই দাগ থেকেই যাবে সারা জীবন? না না না, এটা তো দাগ কই খুব বেশি লোকের থাকে না, থাকলে দুই একটা থাকে, স্পেশালি যেগুলো খুব বড় বড় হয় এবং যদি কেউ আঙুল দিয়ে খোঁচায়, মানে সে ন্যাচারাল হিলিংয়ের আগে একটু খোঁচাইলো, গর্ত করলো, তখন এই স্কার হয়ে যায়, স্কারগুলো একটু অনেক সময় থেকে যায়। হ্যাঁ, তবে আমাদের সাধারণ চিকিৎসা মতে আমি তো
স্পেসিফিক কোনো ওষুধ দেখি না যে এটা এই দাগ ওঠানোর জন্য। আর্লি এমনি ম্যাক্সিমামই দাগ ভালো হয়ে যায়। আপনার যেমন হয়েছে, আপনার আছে, এগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা, মূলত মেসেজ এটাই যে চিকেন পক্সের কারণে শরীরে যে ধরনের ক্ষত সৃষ্টি হয় বা দাগ সৃষ্টি হয়, এটা নর্মালি বা ন্যাচারালি শেষ হয়ে যায়, এটাই হচ্ছে মেসেজ। জি জি। কিন্তু আমার পরবর্তী প্রশ্নটা আসলে এরকম যে চিকেন পক্স যাতে শরীরে না ওঠে কখনোই, সেই জন্য কি কোনো ধরনের ভ্যাকসিন রয়েছে কিনা, বা সেই জন্য কোনো ধরনের ঔষধ আগের থেকে ব্যবহার করার সুযোগ রয়েছে কিনা? আছে, ভ্যাকসিন আছে, কিন্তু এই ভ্যাকসিনটা আমাদের ইপিআই শিডিউলে নাই। আমরা যে রুটিন এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, আমাদের সরকারের যে ইমিউনাইজেশন ভ্যাকসিনের যে প্রোগ্রাম আছে, এটাতে নাই। ভ্যাকসিনের রুটিনলি দেওয়া হয় না। অনেক সময় দেখা যায় যে যাদের বয়স্ক মানুষ, হ্যাঁ, যদি কেউ নিতে চায় নিতে পারে, ভ্যাকসিন নিতে পারে। যাদের ইমিউনো কম্প্রোমাইজ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দেখা গেল যে আপনার আমার চিকেন পক্স হলো, কিছু হলো না, কিন্তু একটা যার কিডনি রোগ আছে, হার্টের রোগ আছে, আগে থেকে সিওপিডি, অ্যাজমা, হ্যাঁ, তাদের হলে দেখা যাচ্ছে যে ওই তাদের পুরানো রোগগুলার প্রকোপটা বেড়ে যায়। সেটা অনেক সময় যে হসপিটালে ভর্তি লাগে, মৃত্যুর কারণ হতে পারে। সেক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে নিতে পারে ওনারা। স্পষ্ট যে আমরা চাইলে ভ্যাকসিন নিয়ে নিতে পারি। তবে দর্শক, আপনাদের জন্য আবারও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ এর মাধ্যমে আপনারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করতে পারছেন। শরীর ও মন আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যগত সমস্যা ও এর প্রতিকার। আমাদের সাথে রয়েছেন সম্মানিত চিকিৎসক ডাক্তার কাজী ইসমাইল হোসেন। তিনি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছেন বা উত্তর দিচ্ছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্ক্রলে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে আমাদের সাথে কানেক্ট হতে পারেন ফেসবুক কিংবা ইউটিউবের যে কমেন্ট বক্স সেখানে। আমরা পরবর্তী প্রশ্নে আসলে চলে যেতে চাই যে যেহেতু গ্রীষ্ম সামনে চলে আসছে, এই সময় কিন্তু প্রচণ্ড গরম অনুভূত হয় এবং হিট স্ট্রোকের একটা ব্যাপার থাকে। আপনি এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। প্রচণ্ড গরমে তো আপনার হিট নিয়ে অনেক প্রবলেম হয়। হিট স্ট্রোক হয়, হিট ক্র্যাম্প হয়, হিট এক্সজশন হয়, হ্যাঁ, এই কয়েকটা প্রবলেম হয়ে যায় আর কি। তো সাধারণত এর ভিতরে মারাত্মক হলো হিট স্ট্রোক। হ্যাঁ, হিট স্ট্রোক এটা সাডেন, আপনার অতিরিক্ত গরমে যদি শরীর থেকে পানি বের হয়ে যায়, সেটা পানি বের হয়ে গেলে দেখা যায় যে অনেক প্রেশার কমে যায় এবং মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। সেক্ষেত্রে ইমিডিয়েটলি হসপিটালে নিতে হয় এবং চিকিৎসার বিষয়ে আমরা অনেক সময় স্যালাইন দিই, রিহাইড্রেশন করতে হয়, টেম্পারেচার কমানোর জন্য কোল্ড স্পঞ্জিং করতে হয়। হ্যাঁ, এই আর্লি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় হসপিটালে গেলে। হ্যাঁ, আমরা ইসিজি করি কিংবা আদার্স কিছু কিডনি ফাংশন, লিভার ফাংশন, ইলেকট্রোলাইটস, এগুলো দেখি। যদি সেগুলো কোনো প্রবলেম থাকে, ইলেকট্রোলাইটস পরে সোডিয়াম পটাশিয়াম যদি কমে যায়, সেগুলো রিপ্লেসমেন্ট দিতে হয়। আর কিডনির যদি সমস্যা হয়, সেটা চিকিৎসা আছে। তবে সব মূল বিষয় হলো আপনাকে নিজের শরীরকে রিহাইড্রেট করা। আপনি স্পেশালি প্রচণ্ড গরমে খুব বেশি পানি খাবেন, বাট পানি খেলে ওই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। একটু খাবার স্যালাইন খাওয়াটা ভালো। পানি খেলে দেখা যায় যে আপনি সোডিয়ামটা আরও বেশি কমে যায়। এই জন্য যেহেতু খাবার স্যালাইনের ভিতরে সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ সবই আছে এবং এটা আইডিয়াল আপনার একটা সলিউশন। এই জন্য হিটজনিত কোনো সমস্যা হওয়ার যদি শঙ্কা থাকে, তাহলে এটা কাছে রাখা, সাথে হলো অতিরিক্ত রোদ্রে গরমে কাজ না করা কিংবা রেস্ট নিয়ে কাজ করা, মাঝে মাঝে একটু পানি, খাবার স্যালাইন খেয়ে নেওয়া, এই বিষয়গুলো আর কি আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কাজী ইসমাইল হোসেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই এবং দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আশা করি বিরতির পরেও আপনাদের সাথেই পাব। দর্শক, আরও একবারের জন্য স্বাগত প্যানভিশন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক ফেসবুক পেজ প্যানভিশন হেলথ এবং ইউটিউব চ্যানেলে। এবং আজকের আয়োজন শরীর ও মন অনুষ্ঠানের আলোচনার বিষয় ঋতু পরিবর্তনজনিত স্বাস্থ্যগত সমস্যা ও এর প্রতিকার।
আমি মোয়াজ্জেম হোসাইন পলাশ রয়েছি, সাথে যথারীতি রয়েছেন ডক্টর কাজী ইসমাইল হোসেন, সম্মানিত মেডিসিন ও আইসিইউ স্পেশালিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। আমরা আবারও চিকিৎসক মহোদয়ের কাছেই যেতে চাই। যেহেতু ঋতু পরিবর্তনের বিষয় নিয়ে বা এই সংক্রান্ত স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আমাদের কথা হচ্ছে, বসন্ত শেষ, গ্রীষ্ম আসবে, বাইরে প্রচুর তাপদাহ বা গরম, এই সময়ে কর্মক্ষেত্রে বের হলেই তৃষ্ণার্ত মানুষ সাধারণত হাতের কাছে যেটা পায় আখের রস বা বাইরের শরবত, কাটা ফল, এবং এগুলো খুব তৃপ্তি সহকারে আমরা খেয়ে থাকি। কিন্তু এটা তৃপ্তিদায়ক হলেও, তাৎক্ষণিক তৃপ্তিদায়ক হলেও কতটা স্বাস্থ্যসম্মত বা এটার ব্যাড ইফেক্ট রয়েছে কিনা সেই বিষয়টা একটু আমাদের নিশ্চিত করবেন। ধন্যবাদ, মানে আসলে খুবই প্রাসঙ্গিক আলোচনার জন্য আর কি। হ্যাঁ, আমরা রাস্তাঘাটে দেখি অনেকেই এই যে আখের রস, তরমুজের শরবত, লেবুর শরবত, ট্যাং, এই ধরনের পানীয়গুলা খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন। সাময়িকভাবে খুবই টেস্টি, প্রচণ্ড গরম খেলে খুবই আত্মতৃপ্তির একটা বিষয়। কিন্তু একটু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার স্পেশালি হেপাটাইটিস এ এবং ই, হ্যাঁ, এ ভাইরাস এবং ই ভাইরাস দিয়ে প্রকোপটা, কিংবা টাইফয়েড, আমরা এন্টেরিক ফিভার বলি অনেক ক্ষেত্রে, টাইফয়েড, তারপরে আপনার ডিসেন্ট্রি, ডায়রিয়া, কলেরা, হ্যাঁ, মেইনলি এই কয়টা ইনফেকশান খুব বেশি মাত্রায় ছড়াতে পারে। ঠিক আছে, এগুলো যেহেতু পানিবাহিত রোগ। আর একটা, যদি আপনি আপনার যদি অ্যালার্জিক সমস্যা থাকে, আপনার ঠান্ডাতে প্রবলেম হয়, হঠাৎ করে প্রচণ্ড ঘর্মাক্ত অবস্থায় ঠান্ডা খেলেন, আইসক্রিম খেলেন, কিংবা রাস্তাঘাটের এই শরবতগুলো খেলেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশনগুলো বেড়ে যায়। অ্যালার্জিক ল্যারিঞ্জাইটিস, ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, অর্থাৎ গলা ব্যথা, টনসিলটা ফুলে যাওয়া, ইনফেকশান হয়ে যাওয়া, সাধারণ সর্দি কাশি, এগুলো বেড়ে যেতে পারে। মেইনলি এই দুইটা প্রবলেম, একটা ইনফেকশান হয়, হেপাটাইটিস, জন্ডিস, লিভার জন্ডিস, আর ডায়রিয়া, কলেরা একটা, আর এন্টেরিক ফিভার, টাইফয়েড ফিভার, যেটা লম্বা সময় জ্বর থাকে, ওষুধ না দিলে কমে না, অনেক সময় খুবই খারাপ কমপ্লিকেশান নিয়ে আসে হসপিটালে। এগুলো এমনকি এটা মৃত্যুর কারণ হতে পারে। তো আমাদের সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত, যদিও একটু মুখরোচক খাবার, কিন্তু এক্ষেত্রে নিজেকে সংবরণ করা, আর খেলেও সেটা যারা হাইজিন মেনটেন করছে, একটু ভালো দোকানে ভালো পানি দিয়ে তৈরি করছে, সেখান থেকে খাওয়া। আপনি ভালো দোকানের কথা বলছিলেন, এই সময় আরও একটা বিষয় চলে আসে যে ভালো দোকানে গিয়ে আপনি ভালো একটা আইসক্রিম খেলেন কিংবা কোল্ড ড্রিঙ্কস খেলেন, এগুলো আসলে এই গরমে কতটা স্বাস্থ্যসম্মত? আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস তো এটা বোতলজাত করা থাকে, এটা তো আর ইনফেকশন হওয়ার চান্স নেই। কিন্তু কোল্ড ড্রিঙ্কস আসলে তো আপনার এটা কোনো কোয়ালিটি ড্রিঙ্ক না। হ্যাঁ, এটা ব্লাড সুগার বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বাড়ে, বিভিন্ন ঝামেলা হয়। ঠিক আছে, আর আইসক্রিম তো টেস্টি খাবার, কিন্তু আমি খুব খারাপ ভাবে না বলতে পারি যে শুধুমাত্র যাদের ডায়াবেটিস থাকে তাদের বাড়তে পারে, আর অ্যালার্জিক ঠান্ডা জনিত বিষয়গুলো আসতে পারে। তবে এগুলোতে ইনফেকশন হওয়ার চান্স কম, কারণ এগুলো তো সব প্যাকেট করা থাকে, তাই না? এই আমি আসলে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কসের যে প্রসঙ্গটা এই জন্যই নিয়ে আসছিলাম। নর্মালি আমরা হয়তো একটা দুইটা খেতেই পারি দিনে, কিন্তু যখন বেশি খাওয়া হয় সেক্ষেত্রে কি টনসেলের উপরে কিংবা সাইনোসাইটিসের উপরে কোনো ধরনের প্রভাব ফেলে কিনা? এটা আপনার হেলথের কন্ডিশন ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমি অনেককেই দেখেছি আর কি, যে সুন্দর আছে, তার ডেইলি কোক খাওয়াই লাগে, খেতেই হবে কোক। আমি আমার দুইজন কলিগকে দেখছি, খুবই ব্রিলিয়ান্ট, একজন এখন ইংল্যান্ডে আছেন ডক্টর, কিন্তু ডেইলি তার কোক খেতে হবে। আর একজনকে দেখছি ডেইলি কোক খেতে হবে। এটা ভ্যারি করে, তবে এগুলা খুব ভালো কোয়ালিটি ফুড না। ইন জেনারেল যদি আপনি বলেন যে অনেক কোয়ালিটি ফুড না, এগুলো খেতে ভালো লাগে, এনজয় করে মানুষ, কি বলবেন। সারমর্ম হচ্ছে এটাই যে এটা কোয়ালিটি ফুড না।
এটাই হচ্ছে মূল কথা। আমরা যদি ঋতু পরিবর্তনের সাথে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে আসি, এই সময় এসে সাধারণত শিশুরা খুব বিভিন্ন ধরনের রোগে ভুগে থাকে। তবে ঋতু পরিবর্তনের সাথে আসলে শিশুদের কি কি সমস্যা তৈরি হয়? ধন্যবাদ। আরেকটা সুন্দর প্রশ্ন বলছেন। আসলে সর্দি কাশির প্রকোপগুলা কিন্তু এক্সট্রিম এজ অর্থাৎ বাচ্চাদের এবং বয়স্কদের বেশি প্রবলেম হয়। হ্যাঁ, বাচ্চাদের আপনার সর্দি কাশিতে ওরা তো বলতে পারে না, ছোট বাচ্চা তো, এগুলো দেখে বুঝতে হয়। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, এগুলো তো আপনি বুঝবেন না। ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে সাধারণত বুঝতে পারে, কিংবা আদার সিমটম দেখে বাচ্চা বেশি কান্নাকাটি করছে, অথবা বেশি খাওয়া দাওয়া করছে না, অথবা বেশি ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো দেখেই বুঝতে হয়। কিংবা আপনার মিনিটে কতবার শ্বাস নিচ্ছে, শ্বাস নেওয়ার প্যাটার্ন কেমন, বুকের নিচে অংশ দেবে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো দিয়ে আমরা মূলত বাচ্চাদের ইনফেকশনটা জাজ করি আর কি। তো এইগুলো একটু বোঝাটা একটু কঠিন, সবাই বুঝতে পারে না। এটা স্পেশালি ডক্টরকে দিয়েই এগুলো অ্যাসেসমেন্ট করা উচিত। তো বাচ্চাদের জন্য ডেফিনেটলি দেখা যায় যে ভাইরাস দিয়ে শুরু হলো, পরে ব্যাকটেরিয়াল ইনফেকশান হলো, সেকেন্ডারি ইনফেকশান, কিংবা ওই যে ভাইরাস দিয়ে হয়েছে ওটাতেই শ্বাসকষ্ট, বলতে পারছে না, এটা অনেক প্রবলেম হতে পারে, হসপিটাল ভর্তি লাগতে পারে, এমনকি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কারণ আমাদের অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশানে তো আপনাদের যে চাইল্ড মর্টালিটি আছে তার অন্যতম একটা কারণ আমাদের দেশে। তো আপনি এগুলোকে নেগলেক্ট করতে পারবেন না। মানে বাচ্চাদের জন্য বা শিশুদের জন্য এটা একটা থ্রেট, অবশ্যই। তবে বৃদ্ধের কথা বলছিলেন আপনি, বৃদ্ধ মানুষদের ক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যা হয়? কারণ আমরা জানি যে তাদের ফুসফুসের অবস্থাটা খুব একটা ভালো থাকে না সাধারণত। বৃদ্ধ মানুষের, হ্যাঁ, বয়স অনেক হলে তো ফুসফুস এমনিই আস্তে আস্তে একটু ক্যাপাসিটি কমে আসে, কিডনির ক্যাপাসিটি কমে, অনেকের হার্টের রোগ হয়, হ্যাঁ, অনেকের লিভারের কিডনি রোগ থাকে, শারীরিক অনেক লিমিটেশন চলে আসে, তার প্রধান অর্গানগুলোর রিজার্ভ কম থাকে। তো সেক্ষেত্রে একটা ইনফেকশন হলে দেখা যায় যে ওইটার জন্যই তার শ্বাসকষ্টের মাত্রা আগে কম ছিল, বেড়ে গেল, সেটা খারাপ হতে পারে। একটা ভাইরাস দিয়ে ইনফেকশন দিয়ে শুরু হয়েছে, পরে আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো ওই ফুসফুসের ভিতরে, তো সেটার জন্য নিউমোনিয়া হয়ে রোগীর অনেক খারাপ হতে পারে। হ্যাঁ, হার্ট ফেলিউরটা বেড়ে গেল, কিডনির পয়েন্টটা বেড়ে গেল, এই বিষয়গুলো, এগুলো বয়স্কদের জন্য খুবই থ্রেট। তো আমরা সাধারণত যদি এমন হয়, কমন যে ইনফেকশানগুলো হয়, স্পেশালি আমরা কয়েকটা ব্যাকটেরিয়া এগেনস্টে কিন্তু ভ্যাকসিন দিই। স্পেশালি আমরা বছরে ইনফ্লুয়েঞ্জা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দিই, এবং নিউমোকক্কাসেরও ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ, তো এই ভ্যাকসিনগুলো দিলে দেখা যায় যে বয়স্কদের আপনার এই জ্বর, সর্দি, কাশির প্রবণতা কমে যায়। সেক্ষেত্রে তার ওই যে একটা রিস্ক ক্যারি করে সেটা সম্ভাবনা কমে যায়। এটাই। আমরা পরবর্তী প্রশ্নটায় যদি আসি, তাহলে বিষয়টা এমন হবে যে প্রত্যেকটা আমাদের সেগমেন্টেই বা আয়োজনেই আসলে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য বা ব্লাড প্রেশার যাদের বেশি, এই দুই ধরনের রোগীদের জন্য স্পেশালি কিছু কথা হয়। তাহলে এই ঋতু পরিবর্তনের সাথে যে স্বাস্থ্যগত ঝুঁকি, এই ঝুঁকির সাথে আসলে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের যারা পেশেন্ট রয়েছে তাদের কানেকশন রয়েছে কিনা কোনো, বা থাকলে সেটা কি ধরনের, কিভাবে তাদের উপরে প্রভাবিত করে? আপনি অবাক হবেন যে আমাদের দেশে কিন্তু একসময় ইনফেকশাস ডিজিজ এইটার কারণে মানুষের মৃত্যু বেশি হতো। ডায়রিয়া, কলেরা, এই যে স্মল পক্স বললেন, গ্রামের 3 ভাগের 1 ভাগ মানুষ নাই, ডায়রিয়া কলেরাতে নাই। হ্যাঁ, তো এখন আলহামদুলিল্লাহ এই যে ইপিআই ভ্যাকসিনেশনের কারণে আমাদের এগুলো অনেকটা কন্ট্রোলে আসছে। আমাদের গরিব দেশ হলেও আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের সাকসেস অনেক। আর আগে তো আপনি জেনে অবাক হবেন যে এখান থেকে 50 বছর আগে বাংলাদেশের একজন মানুষ গড়ে ডেলি 15 কিলোমিটার হাঁটতো। 15 কিলোমিটার। আপনি এখন দেখে হিসাব নেন, আমাদের মানুষ অ্যাভারেজ 1-1.5 কিলোমিটার হাঁটে কিনা সন্দেহ। প্লাস ফিডিং হ্যাবিট আমাদের এখন, এই যে আপনার কেমিক্যাল ফার্টিলাইজারের ইফেক্ট, প্লাস এখন তো আমাদের ইনকাম বাড়ছে, পারচেস ক্যাপাসিটি, ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। আগে মানুষ খাইতে পারতো না, এই শাক পাতা সবজির উপরে থাকতো, মাছ মাংস, স্পেশালি মাংস, এগুলো খাওয়ার সম্ভাবনা কম ছিল, চর্বি জাতীয় খাবার খেত কম। তো যার কারণে দেখা যায় যে ওবেসিটি, ওয়েট গেইন করা,
ডিসলিপিডেমিয়া অর্থাৎ রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া, ডায়াবেটিস, যেহেতু হাঁটা হচ্ছে কম, ডায়াবেটিসের মাত্রা, আপনার মাত্রা, ইউরিক অ্যাসিড, হ্যাঁ, এই তারপর থাইরয়েডের প্রবলেম, এই প্রবলেমগুলো ছিল কম। তো এখন আপনি দেখা যাচ্ছে যে ইনফেকশাস ডিজিজ আমরা আলহামদুলিল্লাহ অনেকটা কন্ট্রোলে, কিন্তু এই যে নন ইনফেকশাস ডিজিজ, হ্যাঁ, নন কমিউনিকেটিং ডিজিজ, এনসিডি, এই জিনিসগুলোর কারণে মানুষের মৃত্যু কিন্তু বেশি হচ্ছে। কারোর এমআই, হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, পায়ে ঘা, ডায়াবেটিক ফুট হচ্ছে, এবং এই বিষয়গুলোর জন্য সাডেন ডেথ হচ্ছে। আর ওর একটা বিষয় আসছে যে আমরা বলি মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ, আগে বলতো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এই যাদের ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, তারপরে ডিসলিপিডিমিয়া থাকে, হাইপোথাইরয়েড থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, মোটা, ওনাদেরই এই ন্যাশ কিংবা এই মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ এটা বেশি হয়। এবং এখান থেকে কিন্তু একটা সময় সিরোসিস হয়, এবং আমাদের যে লিভার ক্যান্সার হয় তার কিন্তু 80-90% কজই সিরোসিস থেকে লিভার ক্যান্সার বেশি হয়। তো এখন আমরা প্রচুর আপনার এই সিরোসিস পাওয়া যাচ্ছে, যারা ডায়াবেটিস, হাই প্রেশার, ডিসলিপিডিমিয়া অর্থাৎ কোলেস্টেরলের অধিক থাকার কারণে এই রোগগুলা বেশি হচ্ছে এবং মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। আমরা একেবারে শেষ প্রশ্নে আপনার নিকট আসতে চাই, সেটি হচ্ছে যে এই যে ঋতু পরিবর্তনের যে স্বাস্থ্যগত ঝুঁকি, এখান থেকে নিস্তার পাওয়ার জন্য লাইফস্টাইলের কোনো পরিবর্তন করা যেতে পারে কিনা, বা সেটা করলে এখান থেকে আসলে নিজেদের সেফ রাখা সম্ভব কিনা? ঋতু পরিবর্তনের স্বাস্থ্যগত ঝুঁকি তো আছেই, স্পেশালি বাচ্চারা এবং বৃদ্ধরা, ওনাদেরকে অ্যালার্ট থাকা উচিত। আর স্পেশালি আপনি ভ্যাকসিন দিতে পারেন আফটার 65 ইয়ার্স, কিংবা যাদের আদার্স কোমরবিডিটি আছে তারা আর্লি এজে দিতে পারেন, স্পেশালি এই অ্যাজমা, সিওপিডি কিংবা হার্টের রোগ, কিডনি রোগ, লিভারের রোগ, তারা আর্লি এজে দিতে পারেন। এগুলো দিলে এই সংক্রান্ত জটিলতা একটু কম হবে। তবে আমাদের মূল ফোকাস থাকা উচিত আপনার নন কমিউনিকেটিং ডিজিজ, অর্থাৎ ওবেসিটি, মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্ট্রলের মাত্রা বেশি, ইউরিক অ্যাসিড বেশি, এবং লাইফস্টাইল, হ্যাঁ, ডেলি অন্তত কিছু এক্সারসাইজ করা, ওয়েটটাকে কন্ট্রোল রাখা, হ্যাঁ, এই জাঙ্ক ফুড না খাওয়া, হ্যাঁ, আপনার হলো ব্যালেন্স ডায়েট খাওয়া, এই বিষয়গুলোতে মূল ফোকাস দেওয়া উচিত। আজকের আয়োজনের সাথে যুক্ত হওয়ার জন্য ডক্টর কাজী ইসমাইল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং প্যান হেলথের সবচেয়ে মূল্যবান অংশ ছিল দর্শক, আপনাদেরকে এই প্রোগ্রাম দেখার জন্য ধন্যবাদ। এবং সেই সাথে আমিও ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ আমাদের সাথে কানেক্ট থাকবার জন্য এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবার জন্য। প্যানভিশন হেলথের পরবর্তী স্বাস্থ্য বিষয়ক আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।